রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে। কারণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যখন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, যখন আপনি বলবেন পলিটিক্যাল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞান, প্রথমেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলেন তো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনাকে পারতে হবে এবং সুন্দরভাবে পারতে হবে, যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তো আপনারা বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞান বলতে এমন এক সামাজিক বিজ্ঞানকে বোঝানো হয় যেখানে বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের তত্ত্ব, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, আইন, রাজনৈতিক ক্ষমতা, আদর্শ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও পর্যালোচনা করা হয়। সুন্দরভাবে যখন আপনি রাষ্ট্রবিজ্ঞানের ডেফিনেশনটা দেবেন, পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের জনক, এই প্রশ্নটি জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটা ট্রেন্ড। তো আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক আপনাকে জিজ্ঞেস করবেন। তো আপনারা জানেন রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয়। বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে এবং বৈজ্ঞানিকতা লাভে অ্যারিস্টটলের অবদান যত বেশি, আর কোনো রাষ্ট্রবিজ্ঞানী কিংবা মনীষীর অবদান তত বেশি নয়। সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব, অবস্থানের শাসন, বিপ্লব তত্ত্ব, দাস তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ভ অবদান রেখে গেছেন তা আজও অম্লান। এখানে আপনি এই যে উত্তরটাকে দুই পার্টে ভাগ করতে পারেন। দেখুন, ভাইবা বোর্ডে আপনি যত বেশি কৌশল অবলম্বন করবেন, বোর্ড তত আপনার কন্ট্রোলে থাকবে। যখন আপনাকে জিজ্ঞেস করবে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয়, তখন আপনি রাষ্ট্র বিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর আগ পর্যন্ত বলে থেমে যাবেন, যে সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, ওপর থেকে এই পর্যন্ত। ঠিক আছে? যখন ভাইবা বোর্ড এটুকু শুনে সন্তুষ্ট হবে না, কারণ এইটুকু উত্তরের মধ্যে কিন্তু সব নেই যে তাকে এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, তখন কিন্তু ভাইবা বোর্ড আপনাকে বলতে পারে যে কি কি কারণে, ঠিক কোন কোন কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। দেখুন, একটা প্রশ্ন থেকে আপনি ভাইবা বোর্ডকে আরেকটি প্রশ্ন করার সুযোগ দিলেন, যে প্রশ্নটার উত্তর আপনার জানা রয়েছে। তখন আপনি বলবেন যে রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব, অবস্থানের শাসন, বিপ্লব তত্ত্ব, দাস তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ভ অবদান রেখে গেছেন তা আজও অম্লান, আর এই কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে দেখুন, একটা প্রশ্ন থেকে আপনি দুইটা প্রশ্ন করার সুযোগ দিলেন ভাইবা বোর্ডকে। এটা হচ্ছে ভাইবা বোর্ডকে কন্ট্রোলে রাখার একটা কৌশল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন। খুবই কমন একটি প্রশ্ন, ভাইবা বোর্ডে এটি জিজ্ঞেস করে, প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন। তো বলবেন প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে এক ধরনের শহরের রাষ্ট্র, যেটাকে বলা হয় সিটি স্টেট। এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে। প্লেটোর হিসাবে সেই সংখ্যাটা হবে 5040 সদস্যের। আপনি এখানেও টেকনিক ফলো করতে পারেন। এই যে আপনি বলবেন যে এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে, সেই সংখ্যাটা আপনি বললেন না, তখন ভাইবা বোর্ডে কোনো একটা সদস্য বলবে এই সংখ্যাটা কত হতে হবে, কারণ ভাইবা বোর্ডে যারা থাকে তারা কিন্তু এই সকল বিষয়ে তাদের নখদর্পণে রয়েছে। তো আপনি এই যে সংখ্যাটা আপনি বললেন না, তখন কেউ একজন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেই সংখ্যাটা কত, তখন আপনি বলতে পারেন জনসংখ্যাটা হতে হবে 5040। একটা প্রশ্নের ভিতরে আপনি আরেকটা প্রশ্ন করার সুযোগ দিলেন ভাইবা বোর্ডে, কিংবা সুযোগ নিলেন, এটাই হচ্ছে বুদ্ধিমত। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা কেন 5040। দেখুন, আপনার মেইন প্রশ্নটা কিন্তু শেষ হয়নি। প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন, এই একটা প্রশ্ন থেকে ভাইবা বোর্ডকে আপনি 2-3টা প্রশ্ন করার সুযোগ দিলেন, যার উত্তর আপনার আগে থেকে রেডি রয়েছে। তো কেন 5040 এই প্রশ্নের উত্তর আপনি দেবেন, কারণ প্লেটোর হিসাবে এই সংখ্যক জনসংখ্যা প্রশাসনিক কাজ করার জন্য সুবিধাজনক। দারুণভাবে আপনি অ্যান্সারটা করে দিলেন। এই সংখ্যাটি 5040কে 1 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটা আরেকটি সুবিধা। প্লেটোর মতে যেহেতু জনসংখ্যা স্থির থাকবে, সেহেতু দেশের মানুষের সহায় সম্পত্তিও স্থির থাকবে, বাড়বে না বা কমবেও না। সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তাহলে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি খুঁটিনাটি সব বিষয় জানেন, এবং এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বাকি আরও 2টি প্রশ্নের উত্তর
দিলেন এবং ভাইবা বোর্ডকে করারও সুযোগ দিলেন। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা কৌশল অবলম্বন করবেন, ভাইবা বোর্ডকে যতটা সম্ভব আপনার কন্ট্রোলে রাখবেন, না হলে এমন এমন সব প্রশ্নের দিকে আপনাকে নিয়ে যাবে যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কি কোনো মিল আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই। যখন আপনি বলবেন না স্যার প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই, তখন আপনাকে জিজ্ঞেস করবে কেন মিল নাই। এর উত্তরটা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। তো আপনারা দেখে নিতে পারেন, এই উত্তরটা আপনারা ডেলিভারি দিতে পারেন। প্লেটো বিশ্বাস করতেন যে সমাজের এলাইট বা উঁচু শ্রেণী বা শ্রেষ্ঠ অংশেরই শুধু অধিকার রয়েছে দেশ পরিচালনা করার। যারা দেশ শাসন করবে তাদেরকে একদম ছোটবেলা থেকে সমাজ থেকে আলাদা করে ফেলা হবে। তাদেরকে অতি সাবধানতার সাথে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হবে। তারা যে শুধু ফিলোসফি বিষয়ে পড়াশোনা করবে তা না, তাদের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী হতে হবে। দেশের প্রয়োজনে যেন তারা অস্ত্র হাতে নিয়ে লড়াই করতে পারে। এই শিক্ষার্থীদের বয়স যখন 30 বছর হবে তখন তাদের একটি পরীক্ষার মুখোমুখি হতে হবে। যারা সফলভাবে পাশ করতে পারবে তারা হবে আধ্যাত্মিক বা দার্শনিক রাজা, যাদেরকে ইংরেজিতে বলা হয় ফিলোসোফার কিং। অথবা বলা যায় এরাই হবে ভবিষ্যৎ শাসক। আর যারা এই পরীক্ষায় পাশ করতে পারবে না তারা হবে শাসকদের সাহায্যকারী। এরা যোদ্ধাও হতে পারবে, আবার বিভিন্ন প্রশাসনিক কাজে শাসকদের সাহায্য করতে পারবে, কিন্তু এরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সমস্ত বিষয় যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সাথে এর কোনো সামঞ্জস্যতা নেই। এভাবে সুন্দর করে ভাইবা বোর্ডকে বিষয়টি বুঝিয়ে বলবেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে সামঞ্জস্যতা নেই এটি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।